না। তাহলে? আপনি ভালো মানুষ না, মানুষকে মারেন, গুন্ডা পচা লোক। ঠোঁট বাঁকালো ফাহাদ, হালকা নমনীয় গলায় বলল। তুই ভালো বানিয়ে দে। ফাহাদের কথা বুঝলো না বেলা, না বোঝার চেষ্টা করলো, ঠোঁট উল্টে ভাঙা গলায় বলল। আমি আব্বুর কাছে যাব। নিরাশ হলো ফাহাদ, বলল কি আর জবাব পেল কি। বিরক্ত নিয়ে চোখ ঘুরিয়ে অপর দিকে তাকালো, দেখতে পেল ওর ভাই আর সাথে আরেকজন পড়ে আছে মেঝেতে। কিছু না বলে ওদের কাছে যাওয়ার জন্য বেলাকে পাশ কাটিয়ে 2 কদম বাড়াতেই পা জোড়া থেমে গেল। মাথার পেছনে হাত দিয়ে তীব্র ব্যথা নিয়ে আবারও পেছন ফিরে বেলার দিকে তাকালো। ফেলে দেওয়া হকি স্টিকটা তুলে পুনরায় ফাহাদকে মেরেছে বেলা। দাঁতে দাঁত পিষল ফাহাদ, কিছু বলার চেষ্টা করলেও পারল না। আস্তে আস্তে পড়ে গেল মেঝেতে। চোখ জোড়া বন্ধ করার আগে বিড়বিড়িয়ে বলল। কি যন্ত্রণা! কিছু না করে মেয়েটা ফাহাদ দেওয়ানকে দুবার পেটালো। করলে না জানি কি করতো। সব দোষ ওই শালা দিগন্তের। শালা শান্ত মেয়েটাকে নিজের মতো ডাকাত বানাইছে। হারাম। ফুরিয়ে গেল ফাহাদের দম, জ্ঞান হারিয়ে বাকি দুজনের মতো পড়ে রইল মেঝেতে। মাথা বেয়ে চুয়ে পড়ল রক্ত, ভয়ে থরথরিয়ে কাঁপছে বেলা। ভীতু হলো, সেলফ প্রোটেক্ট করতে জানে। অনেক কিছুই শিখিয়েছে রহমান তাকে, সাথে স্বপ্ন পূরণের জন্য নিজ থেকেও অনেক কিছু জেনেছে, শিখেছেও। চোখ বেয়ে পড়া বিন্দু কণাগুলো দুহাতে মুছে নিয়ে ছুটে বের হলো ফ্ল্যাট থেকে। ভাগ্য ভালো, তাই দরজা খোলা পেয়েছে। ফাহাদ ফ্ল্যাটে আসার পর দরজা আটকায়নি, তাই খোলা রয়ে গিয়েছে। কোনো দিকে না তাকিয়ে যান প্রাণ ছুটিয়ে যেদিকে চোখ যায় সেদিকে ছুট লাগালো বেলা। হাসপাতালে আসার পর থেকেই মাথা ঘুরছে মিতালির। একদিকে মা অসুস্থ, অন্যদিকে বৃষ্টিকে নিয়ে ছোটাছুটি চলছে, তার মাঝে বেলার খোঁজ পাচ্ছে না। এদিকে 2 মেয়ের কথা শুনেই জ্ঞান হারিয়েছে আমেনা। এখানকার সব ভার রাসেল পাটোয়ারির উপর ছেড়ে হম্বিতম্বি করে বাড়ির দিকে ছুটছে রহমান। ছোট মেয়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে? নিজেকে বড় অসহায় লাগছে তার। বাড়ি গিয়েই সব জায়গা চেক করলো, কোথাও নেই। কি করবে এখন? কোথায় যাবে? কোথায় গেলে মেয়েকে পাবে? রাত 8টার কাছাকাছি বাজে। বাড়িতে রেখে যাওয়া মেয়ে কোথায় চলে গেল? রহমানের মন কিছু মানতে চাইছে না, অবুঝের ন্যায় ভেতর থেকে বলছে এখনই মেয়েকে চাই মানে চাই। কিন্তু আফসোস, বেলা নেই। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল রহমান। কোথায় খুঁজবে? চেনা জানা সব জায়গায় খোঁজ নিয়েছে, পায়নি। পুলিশের কাছে গেলে কি হবে সেটা জানা আছে তার। ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেল, সেদিকে না তাকিয়ে ভাঙা গলায় বলল। আমি আমার মেয়েদের সুরক্ষা দিতে পারিনি বড় আম্মা। একজনকে এত বোঝানোর পরও, এত সাপোর্ট দেওয়ার পরও আব্বুকে ভুল বুঝে আত্মহত্যার পথ বেছে নিল। আরেকজন কোথায় আছে, কিভাবে আছে তাই জানি না। দিহান গেটের সামনে দাঁড়িয়ে আছে। বানি বাবার পাশে বসে কান্নারত গলায় বলল। আল্লাহর পরে তুমি তোমার মেয়েদের বড় রক্ষক আব্বু। সময় নষ্ট করেছো কেন? বেলাকে নিয়ে আসো। নেত্রজোড়া ছলছল করে উঠল রহমানের, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হাহাকার করল মন। বেলাও হয়তো এভাবেই আব্বুকে ডাকছে, খুঁজছে, কিন্তু ওর আব্বু নেই ওর কাছে। বিকেল থেকে রাত এতটুকু সময়ের মাঝে বেলার ছোট্ট মস্তিষ্ক বুঝল বাইরের জগতের মানুষ বিকৃত মস্তিষ্কের। পুরুষজাত নিয়ে ধারণা না থাকা বেলা আজ পুরুষের মধ্যে এত ভেদাভেদ থাকে তা ভালোভাবে জানল। সারা জীবন আব্বু ছোট আব্বুর ছায়ায় মানুষ হওয়া বেলা পাটোয়ারি আজ একের পর এক দেখছে ভিন্ন রূপধারী মানুষকে। অচেনা যে রাস্তা দিয়ে ছুটছিল সেটা বেশ ফাঁকা। হঠাৎ দুজন মানুষকে পেল। মন বলল এরা হয়তো ওকে আব্বুর কাছে পৌঁছে দিতে পারবে। এখানকার কিছুই তো চেনে না বেলা, আর রাতের অন্ধকারে ভয়ে হাত পা জমে যাচ্ছে ওর। কিন্তু অভাগা বেলার ভাগ্য এবারও সাথ দিল না। যে মানুষের হাত থেকে পালিয়ে এলো সেরকম মানুষের খপ্পরেই আবার পড়ল। বেলার পরনে যে সাদামাটা সুতির থ্রিপিসটা ছিল সেটার এক পাশ ছেঁড়া, মাথার খোপা এলোমেলো, হাত পা কাঁপছে ভয়ঙ্করভাবে। ও জানে না এখন কোথায় যাবে, কার কাছে যাবে। শহরের এই অংশে আগে কখনো আসেনি, অথচ এখন এখানে একা, নির্জন, দিখারা। 2টো মাতাল মানুষ ওর সামনে দাঁড়িয়ে। কি বাজে
তাদের দৃষ্টি। বেলার পা দুটো আর চলতে চাইছে না, অনেকটা পথ দৌড়েছে, আর এখন ভয়ে তো আরও এক জায়গায় জমে গিয়েছে মনে হয়। বরফের ন্যায় শক্ত লাগছে পাগুলোকে। তবুও টেনে হিঁচড়ে পেছনে ফেলে আসা রাস্তার দিকে আবারও ছুটতে চাইল, কিন্তু বেশি দূর যেতে পারল না। রাস্তায় একটা উচ্চ স্পিড ব্রেকের সাথে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে গেল। আব্বু! বলে জোরে চিৎকার দিয়ে উঠল বেলা। হাত পা ছিলে গিয়েছে, আরও অনেক জায়গায় ব্যথা পেয়েছে। কংক্রিটের তৈরি পাকা রাস্তায় জোরে হোঁচট খেয়ে পড়েছে। নিমেষে অবস্থা নাজেহাল হয়ে এসেছে ওর। কাঁদতে কাঁদতে বারংবার মুখ দিয়ে বের হচ্ছে একই ডাক, আব্বু! এই সময়ের মাঝে মাতাল দুটো চলে এসেছে বেলার কাছাকাছি। একজন লোভাতুর চাহনি ফেলে বেলাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতে গেলেই একটা শক্তপোক্ত হাত ধরে ফেললো ওই কালো হাতটাকে। উল্টো দিকে বাঁকিয়ে দিল এক মোচড়। মোটমট শব্দ করে উঠল হাত। সেই সাথে লোকটার চিৎকার ভেসে উঠল। হাতে থাকা বড় সাইজের ইটটা দিয়ে সমান তালে একের পর এক আঘাত হানতে শুরু করলো দুই মাতালকে। হাত, চোখ, মুখ, নাক থেতলিয়ে দিল কয়েক মিনিটের মাঝে। এতেও ক্ষান্ত হলো না মন। দুর্বল জায়গা বারবার পা দিয়ে আঘাত করলো। লোক দুটোর আত্মচিৎকারে ভারী হয়ে গেল পরিবেশটা। মারার পরে হাতের ইটটা দূরে ছুঁড়ে দিল। বেলার কাছে গিয়ে ওকে আলতো হাতে তুলে বুকের কাছে নিয়ে চেপে ধরল নিজের সাথে। আহ্লাদি বেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। কান্নারত আর্তনাদ করে অভিমানী গলায় বলে উঠল, ওরা খুব পচা আব্বু। আদরের মেয়ের ভাঙা গলা শুনে বুক ফেটে খান খান হয়ে গেল রহমানের। মেয়েকে আরও ভাবে আগলে ধরল। ভরসার এক হাত মাথায় রেখে আরেক হাত বেলার চেঁচে গিয়ে রক্ত গড়ানো হাতটা ধরল মুখের সামনে এনে সেখানে দুটো স্নেহের পরশ দিয়ে কেঁদে উঠল রহমান। ভঙ্গুর গলায় আওড়ালো, আমার আম্মা, আমার ছোট আম্মা। বেলাও ঠোঁট ভেঙে আরও জোরে শব্দ করে কেঁদে উঠল। আবারও আব্বুর কাছে অভিযোগ করল। ওরা বাজে কথা বলেছে আব্বু। রহমান মেয়ের ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে বলল, আব্বুকে ওদের মেরেছে খুব। বেলা বেদনাদায়ক স্বরে বলল, এরা না, এদের জন্য আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আর ওই পচা লোকগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। কথাগুলো যেন তীরের ফলার মতো আঘাত হানলো রহমানের বুকে। বেলাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো রহমান। সব কথা পরে শুনবে। বেলার হাত পায়ের অবস্থা ভালো না, জায়গায় জায়গায় জখম। পরনের থ্রি পিসটারও নাস্তানুবোধ হালত, বুক থেকে পেটের কাছে ভিজে উঠেছে। বুঝতে বাকি নেই রহমানের রাস্তায় উপুর হয়ে পড়ার কারণে বুক পেট ক্ষত হয়েছে। হাঁটতে হাঁটতে আশ্বস্ত গলায় কান্নারত মেয়েকে বলল, আব্বু এসেছে তো ছোট আম্মার কাছে, আর কাঁদতে নেই। আব্বু ঠিক করে দেবে সব, আর কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বাবার আদুরে ছানা বেলা পাটোয়ারি তৎক্ষণাৎ বাবার বুকে মুখ গুজে চুপ হয়ে গেল। ক্লান্তিতে ভেঙে আসা শরীরটা ছেড়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আর কে পায় ওকে? আব্বু আছে তো, দুনিয়া ঠিক। দূর থেকে বাপ মেয়ের দিকে তাকিয়ে আছে দিগন্ত। দুহাতে মুখ চেপে ধরে সিটে গা এলিয়ে দিল। মুখে দুটো ডলা মেরে নামিয়ে নিল হাত। চোখ বন্ধ রেখেই বলে উঠল, নাদানের ঘরে নাদান জন্মেছে, দেখেছিস? পুরুষ মানুষ হয়ে কাঁদছে। জানে না পুরুষদের কাঁদতে নেই। এই বাপকে নিয়েই আবার গর্বে বুক ফুলিয়ে বেড়ায় ওই বেয়াদবটা। রহমান হতভম্বের ন্যায় দিগন্তের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর বিস্ময় নিয়ে বলল, তাহলে তোর চোখের কারণে পানি কেন? উত্তর এলো তখনই। ওর কাছে পৌঁছাতে দেরি করে ফেলেছি। এখনই যে বললি পুরুষের কাঁদতে নেই, আমি কাঁদিনি। তাহলে এটাও বেলার বাপের দোষ। তার কারণে তোর চোখের কোণ চিকচিক করছে। এক বাক্যে স্বীকারোক্তি দিগন্তের। হ্যাঁ। মুখ বেঁকে গেল রহমানের। অবাক গলায় শুধালো, কিভাবে? ঝট করে চোখ খুলল দিগন্ত। বাপ মেয়ের দিকে অগ্নিদৃষ্টি ফেলে দাঁতের দাঁত পিষে বলল, একটা যুবতী মেয়েকে বাড়িতে একা রেখে যায় কিভাবে? এটা কোনো ধরনের বিবেকবান আদর্শ বাপের কাজ। এক নাদান পয়দা করছে, সেটা আবার আমার আমানত। ছোট বলে আমার আমানত তার কাছে এখনো। সে আমানতের আবার খেয়ানত করে। এরকম একটা মানুষ আর
তার পয়দা করা বেয়াদব এক মেয়ের পাল্লায় আমি কিভাবে পড়লাম? না পারছি সইতে, না পারছি কইতে। শুধু এদের আহারও বিষ দেখছি আর নিজের মনের সাথে জীবনের সাথে যুদ্ধ করছি। তুলে নিয়ে আয়। যেখানে আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই সেখানে তুলে এনে কি করব? জোর করব? ওর বাপ এমনি তুলে দিবে ওকে আমার হাতে। কাউকে জোর করবে না এই দিগন্ত তালুকদার। ওই বেয়াদবকে তো কখনোই না, নাই বা ওর কাছে যাব। শুধু 2টা মেয়ে নিয়ে দেখিয়ে দিব ওর বাপকে আদর্শ বাপ কাকে বলে। এখনই না বলবি কাছে যাবি না, বাচ্চা কি তাহলে আসমান থেকে তো কোলে পড়বে? মাত্রা অতিরিক্ত বিরক্তিতে চোখ মুখ কুঞ্চিত করে নিল দিগন্ত। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোকে এত ডিটেলস কেন বলবো বে? দিগন্ত যাবে না কিন্তু বেলাকে তো সেই দিগন্তের সীমানায় এসেই ডুবতে হবে। দিগন্তের কোল না ঘেঁষে যে বেলা অস্ত যেতে পারবে না। আমি যাব না বলেছি তাই বলে কেউ আসবে না নাকি? রহমান ভাবুক গলায় বলল। যদি না আসে? ঘাড় বাঁকিয়ে রাগান্বিত চোখে চাইল দিগন্ত। হিসিয়ে বলল, শালা, ঠাডা পড়ুক তোর মুখে। আরও উল্টো রাস্তায় দূরে দাঁড়িয়ে আছে একটা গাড়ি। গাড়ির কাছ জানালা দিয়ে 2 বাপ মেয়েকে গাঢ় দৃষ্টি ফেলে দেখছে ফাহাদ। ঘাড়ের কাছে কিছুটা রক্ত জমাট বেঁধে আসে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবার ছুট লাগিয়েছে বেলাকে খোঁজার জন্য। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে সিটের সাথে পুরো শরীরের ভর ছেড়ে দিল। এই একটা বাচ্চা মেয়ে ফাহাদ দেওয়ানের মাথা ফাটালো 2-2 বার। এদিকে আবার বাপ অন্যদের ফাটালো। ঠোঁট এলিয়ে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, বাপ কা বেটি নাকি বেটি কা বাপ, যাই হোক ফাহাদ দেওয়ানের মন কেড়েছে দুটোই। রাত পেরিয়ে ভোর হয়েছে মাত্র। ভোরের স্নিগ্ধতা প্রকৃতি জুড়ে বিচরণ করছে। হালকা শীতল বাতাসে একটা সুন্দর শীত শীত ভাব। আকাশের বুকে একফালি সূর্য মিষ্টি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভোর সকালে তালুকদার বাড়িতে বড় বড় পা ফেলে আগমন ঘটল বাড়ির বড় ছেলের। সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতর পা রাখা মাত্রই নিশ্চুপ ঠান্ডা পরিবেশটা ঝংকার তুলল একজনের গলার আওয়াজে। থেমে গেল দিগন্তের চলমান পাদয়। দিগন্তের বেশ ভালো করে জানা এখন ওর সাথে কি ঘটতে চলেছে, তাই আলগোছে পকেটে 2 হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল সেখানেই। ডাইনিং টেবিলে ফ্রুটসগুলো ঠিকভাবে রেখে ধূপধাপ পা ফেলে দিগন্তের সামনে এসে দাঁড়ালো মিতালি। চোখ মুখ অসন্তোষে জর্জরিত। দিগন্তের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ফোন কোথায় তোর? কোন সুরঙ্গে লুকিয়ে রাখিস? ভুলে সুইচ অফ হয়ে গিয়েছিল। মিতালি তৎক্ষণাৎ 1 হাত দিগন্তের সামনে বাড়িয়ে দিল। 2 বার হাত নাচিয়ে গমগমে গলায় বলল, দে ফোন। যে ফোন কাজের সময় সুইচ অফ থাকে সে ফোনের দরকার নাই। ফোনে গুরুত্বপূর্ণ ফাইল আছে, দেওয়া যাবে না? তোর ফাইলের গুষ্টি মারি। কতবার ফোন দিয়েছিলাম জানিস? চিন্তায় আমার হাত পা জমে গিয়েছিল। আর তুই ঠোঁটে সিগারেট টেনে ফুর্তি করে বেড়াচ্ছিলি। তারপর? পরে কল ঢুকেছিল, ধরেছিনি কেন? ব্যস্ত ছিলাম। তোকে না পেয়ে রায়হানকে ফোন দিলাম। এমনি মন মেজাজ খারাপ। আর ও কি বললো? আই লাভ ইউ বলেছে। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো মিতালি। মিতালি চাহনি দেখে দিগন্ত ঠান্ডা স্বরে বলল, চোখ পাকানোর কিছু নেই, অন্য কাউকে বলেছে, তোমাকে না। ওকে তো ভালো ছেলে ভাবতাম। তোর সাথে থেকে থেকে তোর মতোই ম্যানারলেস হয়ে গিয়েছে। ফোন তুলে সালাম কালাম নেই, সোজা আই লাভ ইউ। অপর পাশের ব্যক্তিকে সেটা যাচাই করবে না? ওটা একটা গাধা। তারপর বলো। মিতালি প্রশ্নাত্মক গলায় বলল, কাকে বলেছিল? দিগন্ত ঠোঁট কামড়ে ধরে 2 সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে বলল, তোমার ভাইয়ের বজ্জাত মায়ের পেটের গুণবতী মেয়ের 2 মাত্র ছেলের একমাত্র বোনকে। ভ্রু কুঁচকে নিল মিতালি। পুরো কথা মাথার উপর দিয়ে গিয়েছে। ফের জিজ্ঞেস করল, কি বললি? সোজা সাপটা বল তো বাপু। বলবো? হুম। আমার ঘুম পেয়েছে। দিগন্তের এরূপ হেয়ালিপনায় বিরক্ত হলো মিতালি। ধমকের সুরে বলে উঠল, এখন তুই বলবি? তারপর দিগন্তর দিকে ভালো করে তাকাতেই খেয়াল হলো দিগন্ত সেই তখন থেকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। কেমন যেন সন্দেহ হলো মিতালির। ওর আর দিগন্তের মাঝের দূরত্বটুকু কাটিয়ে দিগন্তের কাছে গিয়ে বলল, কি ব্যাপার?
হাত বের করছিস না কেন? দেখি হাত দেখা তো। সরবে তুমি? এক বেয়াদব পয়দা করেছে তোমার ভাই, ওর জন্য সারা রাত ঘুম হলো না। এখন তুমি কি শুরু করেছো এসব? চোখে রাঙালো মিতালি, দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালো হাত দেখা দিগু, না হলে তোর বাপের সাথে আজ তোর যুদ্ধ লাগাবো আমি। চুপ শব্দ করলো দিগন্ত। এখনই আরেক ঝামেলা বাঁধাবে মিতালি। রয়ে শয়ে হাত বের করলো পকেট থেকে। ব্যাস, মিতালিকে আর পায়েকে শুরু করলো চিৎকার চেঁচামেচি। করবে নাই বা কেন? দিগন্তের দুহাতে রক্ত জমাট বেঁধে কালশিটের দাগ পড়েছে, সাথে ফুলেও গিয়েছে হাত। এই, কার সাথে মারপিট করেছিস আবার? হাতের এত বাজে অবস্থা কেন? এগুলো দেখার জন্য দিন রাত খেটে মরি আমি। বাইরে গিয়ে পালোয়ান সাজো তুমি? একবার নাক ফাটিয়ে আসবা, আর একবার হাত থেতলিয়ে আসবা। কাকে মেরে এসেছিস? পুলিশ কমিশনারের বড় ছেলে ফাহিম দেওয়ান। কথাটুকু বলে আস্তে করে মিতালির পাশ কাটিয়ে ছুট লাগালো দিগন্ত। যে টেপ রেকর্ডার অন হয়েছে, এটা এখন ওর 14 গোষ্ঠী উদ্ধার করবে। কমিশনারের ছেলে কথাটা শুনতেই মাথায় হাত পড়ল মিতালির। দিগন্তের যাওয়ার দিকে অগ্নিদৃষ্টি ফেলে গলা ফাটিয়ে চেঁচালো, আজ তোর বাপ চাচা তোর বিচার না করলে তোদের বাড়িতে তোরা থাকিস। গুন্ডা পান্ডাদের সাথে আমি থাকবো না। গায়ে গতরে খেটে মুখে খাবার তুলে দিব, আর তার তেজ বাহিরে গিয়ে বের করবি তোরা? কমিশনারের ছেলেকে তুই মেরেছিস, কমিশনার তোকে ছেড়ে দিবে? জাহান্নামে যা সব, কিচ্ছু বলবো আর আমি। দিগন্ত রুমে এসে ঠাস করে শব্দ তুলে আটকে দিল দরজা। মিতালি এখনও বকছেই। এটা এখন চলবে সারাদিন। রুম সাউন্ডপ্রুফ হওয়ায় শান্তি পেল দিগন্তের কান। শরীর মেজাজ ম্যাচ ম্যাচ করছে, সাথে মাথাও ভার হয়ে আছে। সব কিছু বিরক্ত লাগছে দিগন্তের। পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। লোমশে আবৃত চওড়া প্রশস্ত বুক উন্মুক্ত হলো। টেনে হিঁচড়ে শরীরটাকে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পানি ছেড়ে দিল। ঝরঝর করে পানিগুলো দিগন্তের সিল্কে চুলগুলো ভিজিয়ে শরীর বেয়ে পড়তে শুরু করলো। হাত দুটোতে পানির স্পর্শ পেতেই চিনচিন করে জ্বালা পোড়া শুরু হলো, কিন্তু সেটা নিয়ে কোনো ভাবাবেগ নেই দিগন্তের মাঝে। কপালের কাছে লেপ্টে যাওয়া চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে ঠান্ডা পানির আরামটা গায়ে টেনে নিতে লাগলো। বুকের লোমগুলোর মাঝে একপাশে জল করছে সেই ছোট্ট লেখাটি, বিন্দুচারিণী। শাওয়ার শেষে কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হওয়া মাত্র হয়েছে দিগন্ত। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হালকা ভেজা চাপ দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে ফোনটা হাতে নিল। রাহানের নাম্বারে ফোন দিয়ে দরকারি কিছু কথা সেরে ফোনটা রাখতে নিলে হাত লেগে তার নিচের নাম্বারে কল চলে গেল। মহা বিরক্ত নিয়ে ফোনটা কেটে দিতে চেয়েও আটকে গেল। ততক্ষণে অপর পাশের বান্দা ফোন পিক করেছে। কি বলবে দিগন্ত? চুপ করে রইল। ফোন এক হাতে কানে চেপে ধরে আরেক হাতে সিগারেট নিয়ে মুখে ধরালো। তারপর লাইটার সামনে নিয়ে আগুন দিল সিগারেটের মাথায়। মুখে কোনো কথা নেই। ফোন কানে নিয়ে ফসফস করে সিগারেটে টান দিতে লাগলো। এভাবে কাটলো কয়েক মিনিট। এদিকে পুরো সাফেদে মোড়ানো একটা আলিশান রুমে কোমর সমান চাদর টেনে উপর হয়ে শুয়ে আছে ফাহাদ। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চওড়া হলদে ফর্সা পিঠটা খোলা, জিম করা মাংসল পেশিগুলো ফুলে আছে। এক হাত মাথার কাছে বালিশ জড়িয়ে রেখেছে, আর এক হাত কানে ফোন ধরে রেখেছে। অপর পাশ থেকে এতক্ষণেও কোনো সাড়া শব্দ না পেয়ে হালকা করে মাথা উঁচিয়ে ঘুমে ভরে থাকা লাল চোখ জোড়া টেনে খুলল। দিগন্তকে এখনও লাইনে দেখে আবারও শুয়ে পড়ল। এক পাশ থেকে আরেক পাশে ফোন ধরে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠল, আমি কি তোর প্রেমিকা লাগি? ফোন দিয়েছিস চুপচাপ আমার শ্বাস প্রশ্বাস আওয়াজ শুনে ভেতরে ফিলিংস জাগাচ্ছিস? একই বিদ্রুপের স্বরে ভেসে এলো অপর পাশ থেকে। তুই নিজেকে আমার নায়িকা ভাবছিস নাকি? শালা হিজড়া। দেখেছিলি বুঝি? নট ইন্টারেস্ট। সমস্যা আছে তোর? হার্বাল খাস? চোখ খুলে বেড সাইডে হেলান দিয়ে বসলো ফাহাদ। ফোনটা লাউডে দিয়ে পাশ থেকে বিয়ারের ক্যানটা হাতে নিল। হাতে সিপ দিতে দিতে বলল, হার্বাল বিষে ভালোই অভিজ্ঞতা দেখছি।
কাজে লাগাস, বুঝছিস? যা, অনেক উপকার করলি। যাক, অনেক উপকার করলি। ঠোঁট কামড়ে ধরল দিগন্ত, বাঁকা গলায় বলল, কাল বেলার খোঁজ দিয়েছিলি তাই একটা ছোট হেল্প করে শোধবোধ করে দিলাম। ক্যানে শেষ চুমুক দিয়ে দিগন্তকে কটাক্ষ করে বলল ফাহাদ। শালা ইতরা, ইতরামি করার জায়গা পাস না? এসব করার জন্য ফোন দিয়েছিস? কল লিস্টের সামনে ছিলি, হাত লেগে চলে গিয়েছে। যাক, জীবনে দুবার ফোনে কথা হয়েছে, সেটা আমি দিয়েছিলাম ভুল করে হলেও। তৃতীয় ফোন তুই দিয়েছিস। কারেক্ট, ভুল করেই। সজ্ঞানে কোনোদিনও দিগন্ত তালুকদারের প্রয়োজন পড়ে না কাউকে ফোন দেওয়ার। ঠোঁট বাঁকিয়ে হাসল ফাহাদ, গমগমে স্বরে আওড়ালো, এত আত্মবিশ্বাস নিয়ে ঘুরিস? টেক মাই চ্যালেঞ্জ, চতুর্থবারের ফোনটা তোর কাছ থেকে আসবে। সিগারেটের অবশিষ্টটা অ্যাশট্রেতে ফেলে দিগন্ত বলল, স্বপ্নই দেখতে থাক শালা। বলেই লাইন কেটে দিল। ফোনটা পাশের কাউচে ছুঁড়ে দিয়ে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। একটু না ঘুমালে শান্তি পাবে না। টুং টুং শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন হতেই উড়োর উপরে রাখা ফোনের স্ক্রিনে আলোকপাত করলো ফাহাদ। মাথার ব্যথা তো আগে থেকেই ছিল, এখন কাঁচা ঘুম ভাঙার কারণে ঘাড়ের শিরা উপশিরায় দগদগ করে যন্ত্রণা শুরু হয়েছে। দু আঙ্গুল উঁচিয়ে ঘাড়ে স্লাইড করতে করতে বিড়বিড়ালো, হারামজাদা সারা জীবন জ্বালালো ভালোবাসা। বেলা গড়িয়েছে। সকালের মিষ্টি পরিবেশটা এখন প্রখর রোদে উত্তপ্ত আবহাওয়ায় রূপ নিয়েছে। পাটোয়ারি বাড়ির সবাই হাসপাতালে পড়ে রয়েছে। থাকবে নাই বা কেন? বাড়ির 3টা মানুষ 3 দিকে অ্যাডমিট। বেলার দাদির অবস্থা আগের থেকে এখন ভালো, তার দেখভালের জন্য রিনা রয়েছে সেখানে। আমিনা অসুস্থ শরীর নিয়ে 2 মেয়ের কাছে ছোটাছুটি করছে। বেলাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বৃষ্টির অবস্থা বেশ নাজুক ছিল, এতক্ষণে অবজারভেশনে রেখেছিল। খানিক আগে কেবিনে শিফট করা হয়েছে, এখন আশঙ্কামুক্ত। পাতার প্রায় সবগুলো ওষুধ খেয়ে নিয়েছিল। বেশি দেরি হয়নি বলে জোর বাঁচা বেঁচে গিয়েছে। ওয়াশ করার সময় ডাক্তাররা ভরসা দিতে পারছিল না কোনো। ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে বৃষ্টির। এখনও পরিবারের কেউ আসেনি ওর কাছে। কেবিন পুরো ফাঁকা। জ্ঞান ফিরে পাশে কাউকে পায়নি। নিজের উপরে তাচ্ছিল্য হাসলো। তখনই দরজা ঠেলে প্রবেশ করলো রহমান। ভেতরে ঢুকে একবারও তাকালো না বৃষ্টির দিকে। দরজা ভেতর থেকে লক করে দিয়ে বৃষ্টির পাশে চেয়ার টেনে বসলো। কেবিনের থেকে একটা কমলা নিয়ে খোসা ছাড়ালো। বৃষ্টির মুখের সামনে এক অংশ ধরল। বাবার দিকে নীরবে চেয়ে আছে বৃষ্টি। মুখের সামনে খাবার ধরাতে চোখ জোড়া ছলছল করে উঠল। রহমান তখনও তাকায়নি ওর দিকে। বৃষ্টি তাকে ডাকতে চাইছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করতে পারছে না। খুব কষ্টে আটকে আটকে ডেকে উঠল, আব্বু। শুনল রহমান, জবাব দিল, কিন্তু তবুও চাইল না ওর দিকে। বলো। মারবেন না? না। বকবেও না? না। আমার তো মরে যাওয়া উচিত ছিল। ভালো, আমি কি আর বেঁধে রেখেছি তোমাকে? বৃষ্টি আরও কিছু বলতে চাইল, কিন্তু আটকে দিল রহমান। ফলের টুকরোটা বৃষ্টি মুখে এগিয়ে দিয়ে বলল, আগে খাওয়া শেষ করো, এরপর বেলাকে খাওয়াতে হবে। রহমানের কথা কানে পৌঁছাতেই বৃষ্টির শান্ত চাহনি হিংসাতে ভরে উঠল। শক্ত আওয়াজে বলল, অসুস্থ আমি, তাও তুমি ছোট মেয়েকে নিয়ে বেশি চিন্তা করো। দীর্ঘশ্বাস ফেলল রহমান। বৃষ্টির ধারণা বেলাকে সবাই ওর থেকে বেশি ভালোবাসে। বেলা হওয়ার কারণে বৃষ্টিকে ওর দাদির হাতে তুলে দিয়েছে। ওর জন্যই বৃষ্টির আদর ভালোবাসা কমে গিয়েছে। এই অবাস্তব ধারণাগুলো মনে পুষে রেখে বেলার প্রতি দিনকে দিন প্রচণ্ড রূপে হিংসাত্মক হয়ে উঠছে বৃষ্টি। রহমান আরেক টুকরো কমলা মেয়ের মুখের সামনে নিয়ে এতক্ষণ পর তার মুখের দিকে তাকায়। মাত্র কয়েক ঘন্টায় শুকিয়ে হাড্ডিসার হয়ে গিয়েছে।
ফুলো গালগুলো ঝরে গিয়েছে। মেয়ের এহেন অবস্থা বুকে আঘাত হানে রহমানের। হাতের ফলটা আবারও বৃষ্টির মুখে দিয়ে ওর এক হাত টেনে নিজের দু হাতের মাঝে নেয়। হাতের উল্টো পিঠে সস্নেহে পরশ বুলিয়ে গালে সাথে ধরে। আবেগপ্রবণ কণ্ঠে বলে ওঠে, এই হাতগুলো এত ছোট ছোট ছিল, এই হাত আব্বুর হাত ধরে আস্তে ধীরে বড় হলো। এখন এই হাতের মালিকের আর দরকার নেই আব্বুর। নিজের জীবনের সব ডিসিশন নিজেই নিতে পারে। আব্বুকে অপরাধী করে দুনিয়া ছাড়ার পরিকল্পনাও বানাতে পারে। ফুপিয়ে ওঠে বৃষ্টি। একরাশ অভিমান জড়ানো মন নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আমি অনেক খারাপ, কেউ ভালোবাসে না আমায়। হাত উঠিয়ে বৃষ্টির চুলে বিলি কাটে রহমান। বাবার আদরে আরও বেশি আহ্লাদ পায় বৃষ্টি। আবারও বলে, আমি মরে গেলে তোমরা শান্তি পেতে, বোঝা কমে যেত তোমাদের। সন্তানরা বাবার বোঝা হয় না আম্মা। বাণী বেলার মতো ভালো মেয়েরা হয় না, বৃষ্টির মতন খারাপ মেয়েরাই সবার বোঝা হয়। আমি তোমাকে তোমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক গড়তে দেইনি বলে একথা হলো তোমার? কি চাও তুমি? সব জেনে শুনেও মেয়েকে দুই বিয়ে করে একটা চরিত্রহীন লাফাঙ্গা ছেলের হাতে তুলে দেব কারণ মেয়ে তাকে ভালোবাসে? ভালোবাসলেই কি সুখ পাওয়া যায়? যদি তাই হয়, যদি তুমি আমাকে ফুল সিকিউরিটি দিতে পারো, ওরকম ছেলেকে বিয়ে করার পর তুমি সুখী থাকতে পারবে, তবেই আমি মেনে নিব। কিন্তু আদৌ বিয়ে করবে তো? তুমি কি অস্বীকার করতে পারবে ছেলেটা তোমাকে বাজে অফার করেনি? ছোট হয়ে এলো বৃষ্টির মুখ। ভেসে এলো বৃষ্টির ধীর কণ্ঠ, তুমি ভুল বুঝছো, আমি এখন আর এসব চাই না। তাহলে বেলাকে কোথায় পাঠিয়েছিলে? রহমানের প্রশ্নে দৃষ্টি এলোমেলো হয় বৃষ্টির। কাপা কাপা গলায় বলে, এটাও বলে দিয়েছি আমার এক বন্ধুর কাছে। মিথ্যা বলার প্রয়োজন নেই, তোমার অজানায় অনেক কিছু হয়ে গিয়েছে। প্রশ্নাত্মক চাহনিতে রহমানের দিকে চাইল বৃষ্টি। বাবার শক্ত দৃঢ় দৃষ্টি দেখে মাথা নিচু করে ফেলল। সেদিন যখন তুমি আমাকে বুঝিয়েছিলে, তখন ফাহিমের সাথে আমি সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছি, কিন্তু তাও ও মানুষ লাগিয়ে আমার রুমের দিকে ইটের টুকরো ছুঁড়তো, আমাকে নানাভাবে ডিস্টার্ব করতো। তাই একটা কাগজে আমি আমার সব কথা লিখে সবার আড়ালে বেলার হাতে পাঠিয়েছিলাম। আর তোমাদের থেকে আমি নামক বোঝাটাকে সরাতে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। তোমার মনে হয়নি বেলার বিপদ হতে পারে? যাদের কাছে পাঠিয়েছিলে তারা কি ভালো মানুষ ছিল? চমকে তাকালো বৃষ্টি। নিজের জীবনের টানাপোড়েনের মাঝে অন্য কিছুর খেয়াল আসেনি ওর। থেমে থেমে বলল, বেলা তো ছোট মানুষ। শকুনের নজরে ছোট বড় থাকে না আম্মা। নিয়ে গিয়েছিল বেলাকে। কথাটা শুনতেই কান্নায় ভেঙে পড়ল বৃষ্টি। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। রহমান একটা দীর্ঘশ্বাস টেনে মেয়ের মাথা বুকে আগলে নিল। আদর মিশ্রিত গলায় বলল, বড় হয়েছেন আম্মা, এখনো ছোটদের মনোভাব কেন? আপনি আমাদের বোঝা না। সন্তান ভালো হোক খারাপ হোক, কখনো বাবা মা এর বোঝা হয় না। আপনি আমার বাচ্চা, হাজারো ভুল করতে পারেন, সেগুলো শুধরে নেওয়ার জন্য তো আব্বু আছে। ছেলেগুলো আপনাকে ডিস্টার্ব করেছিল বলেননি তো কাউকে? আব্বুর কাছে মনের সব কথা বলতে পারবেন। আব্বুকে বলতে না পারলে আম্মুকে বলবেন, আম্মুকে না পারলে বড় আপাকে বলবেন, ছোট আব্বুকে বলবেন, ছোট আম্মুকে বলবেন। এত মানুষ পাশে থাকতেও আপনি বোকার মতো মানসিক চাপ নিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিলেন। এটা কি অন্যায় নয়? সব কথা শুনল বৃষ্টি। বাবার বুকে পড়ে অঝোর ধারায় কাঁদল। কেন কাঁদল নিজেও জানে না। বুকের মাঝে যে দম বন্ধকর অবস্থাটা ছিল সেটা নিমিষেই গায়েব হয়ে গেল কিভাবে যেন। কে বুঝলো কে জানে। কাঁদতে ভালো লাগছে তাই কাঁদছে। এতদিনে মনে পুষে রাখা রাগ জেদ অভিমানে পানি পড়েছে হয়তো। হালকা লাগছে নিজেকে। রহমান নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্না থামানোর চেষ্টা করছে না। কিছু কান্না ঝরা মন্দ নয়। যদি মনে শান্তি আসে তাহলে কাঁদুক। দিগন্ত ভাই দেখেন, বাবু কাঁদছে।
বেলার আওয়াজ শুনে ভারী অবাক হলো দিগন্ত। চোখ ঘুরিয়ে আশপাশ দেখল, না, এটা তো ওরই রুম। তাহলে বেলার আওয়াজ পাচ্ছে কেন? আবারও ভেসে এলো একই ডাক। ডাকের উৎস খুঁজতে উৎসুক নজরে দরজার সামনে তাকালো দিগন্ত। এতে যেন ঝটকা খেলো, মাথা ঘুরে গেল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। শুকনো কাশি উঠল মাথায়, থাবা মারতে মারতে বড় বড় কদম ফেলে পাক্কা গিন্নি রূপে বেলার সামনে এসে দাঁড়ালো। বেলার রূপ দেখে চক্ষু কোটর ছেড়ে হাত খুলে আসতে চাইছে ওর। বেগুনি সবুজ রাঙা জামদানি শাড়ি কোমরে গুজেছে, চুলগুলো ঢিলে করে হাত খোপা করা, ছোট ছোট চুলগুলো খুলে ছড়িয়ে রয়েছে। কপালের মাঝ বরাবর একটা কালো বিন্দি, কানে ছোট ছোট ঝুমকো, দুহাত একটা করে সোনালি চুড়ি। সবশেষে নজর আটকালো নাকের মধ্যিখানে। অবাক, চরম অবাক দিগন্ত। নাকের মাঝ বরাবর বিদ্যমান জলজলে ছোট্ট ফুল আকৃতির নাকফুলটা দেখে থমকে গেল। হৃদয়ের কোনো গোপনে ধাক্কা লাগলো প্রচণ্ডভাবে। সব মিলিয়ে ছোটবেলার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। ছোটবেলা? আদতে কি এটা দিগন্তের সেই ছোট বোকা বেয়াদব মেয়েটা? মুখাকৃতি তা হলো, ভাব ভঙ্গিমা আর সাজগোজে তার বিন্দুমাত্র রেশ নেই। বেলার এই রূপে মত্ত হলো দিগন্ত। দেখলো মন ভরে, খুঁটে খুঁটে দেখলো। কিন্তু হুট করে চোখ আটকালো বেলার কোল জুড়ে পড়ে থাকা ছোট একটা বাচ্চায়। উকি দিয়ে মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সুবিধা করতে না পেরে মুখে ফুটে বলেই ফেললো,